আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্নমঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। দুর্ভাগ্যজনক হলেও বাংলাদেশ এবং ভারতের মধ্যে এই যে টি-20 নিয়ে যা চলছে, এটা অত্যন্ত নিন্দনীয় কাজ। আমি যেমন ভারতের আইসিসির কথা বলবো, বিসিসিআই এর কথা বলবো, তেমনি বাংলাদেশের সরকারের কথাও বলবো। আমি প্রথম দিনই বলেছিলাম বিসিসিআই এর উচিত ছিল এই পরিস্থিতির ব্যাখ্যা করে বাংলাদেশকে আমন্ত্রণ না জানানো, মুস্তাফিজুরকে, এবারের যে অবস্থা, অথবা তারা যদি অসুরক্ষিত বোধ করে তাহলে টোটাল ম্যাচটা দুবাইতে নিয়ে যাও অথবা শ্রীলঙ্কায় নিয়ে যাও। পাকিস্তানের বেলা বহুবার হয়েছে, হয়নি এমন নয়, বহুবার হয়েছে, তাহলে বাংলাদেশের বেলাতে হলো না কেন? নিরপেক্ষ দৃষ্টিতে যদি আপনি দেখেন তাহলে পরে বলতে হবে, তাই যদি পাকিস্তানের ক্ষেত্রে সিকিউরিটি ইস্যু হলে দুবাইয়ে খেলা হতে পারে, শ্রীলঙ্কায় খেলা হতে পারে, তাহলে বাংলাদেশ ভারত যে ম্যাচগুলো সেগুলো আগে থেকে শিফট করে দুবাই অথবা শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া যেত। কিন্তু আমাদের বিসিসিআই তারা ঘুম মেরেছিল না, ভারতেই খেলতে হবে, এটা কোনো মানে নেই। যখন তোমরা পাকিস্তানের বেলা যখন তোমরা মেনে নাও, আসলে পাকিস্তানেরও টাকা চাই, বিসিসিআইয়েরও টাকা চাই, আইসিসিরও টাকা চাই, সকলেরই টাকা চাই। টাকা অর্থ একটা বড় ম্যাটার করে। যে একটা খেলা যদি পাকিস্তান আর ভারতের না হয় তাহলে পরে তার একটা যে ক্ষতির পরিমাণ, সে ক্ষতির পরিমাণ বহু। তা এই যে মধ্যখানে এই যে রাজনীতিটা মানে ঢোকানো হলো, বিসিসিআই এইটা করলো। আমি বরাবর দোষ দিই কিন্তু বিসিসিআই কে, কারণ বিসিসিআই আগু পিছু চিন্তা না করে সমস্ত ম্যাচগুলো ভারতবর্ষের কলকাতা ফেললো কেন? বিসিসিআই যারা কর্মকর্তা, যারা কলকাতায় থাকেন, তারা কি কলকাতার অবস্থা জানেন না? তারা অনায়াসে প্রথম থেকেই দুবাই সিলেক্ট করতে পারতেন, আর শ্রীলঙ্কা করতে পারতেন, অথবা দুবাইতে পুরোটা করতে পারতেন, কেউ তো না করেনি। এর আগে যে হয়নি তা তো নয়। আর আইসিসি হচ্ছে গিয়ে বিসিসিআই এর পিট্টু, পুরো ভারতবর্ষ কন্ট্রোল করে আইসিসি। সেখানে 14টা ভোট 15 পড়বে, 15টা ভোট পড়বে, সে তো পরের কথা। কিন্তু কেউ ভারতের বিরুদ্ধে যাবে না, কারণ আলটিমেটলি ম্যাটার করে মানি। এই যে খেলাগুলো ঘিরে যে টাকার পাহাড় জমে, যেমন বিসিসিআই পায়, আইসিসি পায়, এই সংগঠক দেশগুলো পায়, তারপর আয়োজকরা পায়, যারা টিভি সত্ত্ব কেনে তারা পায়, যারা অ্যাডভার্টাইজার যারা কোম্পানি আছে তারা পায়। একটা পুরোটা একটা মানে বিজনেস চক্র। তো এইখানে এই ঘোরটা পাকানোর কি দরকার ছিল? আর বাংলাদেশের দোষ হচ্ছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি ভারতের কাছে অ্যাপ্লাই মানে একটা চিঠি পাঠাতো যে আমরা অসুরক্ষিত বোধ করছি, আইসিসি আমাদের এরকম জানিয়েছে, আমাদের সুরক্ষা দেওয়া হোক, আমরা যেতে রাজি আছি, তাহলে ভারতবর্ষ ঠিক করতো। আমি যতদূর জানি ভারতবর্ষ ঠিক করতো। কিন্তু এখানে তো রাজনীতি চলে এসছে। আসিফ নজরুল গতকালকে বলে দিয়েছেন, এখানে সমস্ত বিজেপি, নাম না করে উনি বলেছেন বিজেপি ধর্মীয় উগ্রবাদী দল, তারাই এই সমস্ত করছে। তা উগ্রবাদী দল কি শুধু আমাদের দেশে আছে? আপনাদের দেশে নেই? মুখে হাত দিয়ে বলুন তো। উগ্রবাদী দল তো আপনাদের দেশটা তো 12টা বাজিয়ে দিয়েছে, আপনারা যা করে রেখে দিয়েছেন, সারা বিশ্ব ছিছি করছে। এই একটা জিনিস তো বাংলাদেশে ছিল, যে জিনিসটাকে দিয়ে বাংলাদেশকে সারা পৃথিবী চিনত, সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট। ক্রিকেটের ভক্ত নেই এমন মানুষ কিন্তু পৃথিবীতে নেই। আসিফ নজরুল যদিও বলছেন যে ওটা একটা আঞ্চলিক কিছু দলের খেলা, আসলে তা নয়। আস্তে আস্তে দেখবেন আমেরিকাও ঢুকে যাচ্ছে, কানাডাও ঢুকে যাচ্ছে, তারা সব বুঝে গেছে যে ক্রিকেটে পয়সাটা কত। নইলে পরে তারা আমাদের এখান থেকে বা বিদেশ থেকে তারা সমস্ত কোচ নিয়ে যেতেন না। 4টে 5টা করে কোচ নিয়ে গিয়েছেন, তারা প্র্যাকটিস করাচ্ছেন। জার্মানি বলুন, অস্ট্রেলিয়া বলুন, আমেরিকা বলুন, সবাই। দুবাই পুরো একেবারে স্টেডিয়াম সাজিয়ে রেখে দিয়েছে, বিশাল বিশাল স্টেডিয়াম। যা জানে এমএসবি জানে যে
ক্রিকেট থেকে পয়সা আসে, উনি $8 বিলিয়ন IPL এ ঢেলে দিয়েছেন। পুরোটা হচ্ছে ব্যবসা। এই ব্যবসার মধ্যে এই যে বাংলাদেশ সরকার ঢুকে গেল না, সরকারের ঢোকাটা উচিত হয়নি। আমি বলবো ভারত সরকার ঢুকেছে হচ্ছে তো আইসিসির সঙ্গে আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। সরকার ঢুকলো কেন? আমাদের খবরের কাগজ এখানে বেরিয়েছে, অনর বাংলাদেশ ভারতে আসবে না, নজর আইসিসিতে। অনর বাংলাদেশ ভারতে আসবে না, নজর আইসিসিতে। এরা মনে করছে যে পাকিস্তান যেহেতু ভোটদানে বিরত হয়েছে, পাকিস্তান ওদের পাশে থাকবে, পাকিস্তান খেলবে না। পাকিস্তান না ওই পয়সা দিলে ওই এদের মতো নাচবে বুলবুল, পয়সা দিলে তাই করবে। পাকিস্তান হচ্ছে এমন দেশ, আপনাদের গাছে তুলে দিয়ে বইটি কেড়ে নিয়েছে। আপনাদের আসল শত্রু হচ্ছে পাকিস্তান, সেটাকে আপনারা চিনতে পারছেন না। যখন চিনতে পারবেন তখন কিন্তু অত্যন্ত দেরি হয়ে যাবে। এরা সব কিছুতে আপনাদের একেবারে বিপদের মধ্যে ফেলে দিচ্ছে। এরা সেটা রাজনীতি থেকে আরম্ভ করে আপনার ধর্ম এবং খেলা কোনোটাই কিন্তু এরা বাদ দিচ্ছে না। দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন, পাকিস্তান খেলে কিনা আপনি আমার কথা মিলিয়ে নেবেন। ওই শ্রীলঙ্কায় গিয়ে কিন্তু পাকিস্তান খেলছে, মধ্যখানে বাদ পড়ে গেল বাংলাদেশ। আর বাংলাদেশিরা এত রিজিট হওয়া উচিত হয়নি। আর বিশেষ করে আসিফ নজরুলকে আমি বলবো, সব ব্যাপারে এই যে নাকটা গলানো, এই নাকটা না গলিয়ে যদি বিসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাতে যদি জিনিসটা ছেড়ে দিতেন যে তোমরা কথাবার্তা চালাও, আমরা সরকার এর পেছনে আছি, কিন্তু তা তো ওনারা করবেন না। যেখানে দেখবেন ভারত বিরোধিতা, সেখানে একেবারে ঝাঁপিয়ে পড়বেন। ঝাঁপিয়ে পড়ে আলটিমেটলি কি হলো, এই যে ক্রিকেটার গুলো ছিল এদের একেবারে লাইফ ফেল করে দিল। এবার টাকা পয়সা গুলো যদি ফেরত না দেন, স্কটল্যান্ডকে নেওয়া হচ্ছে, অথবা অন্য কেউ, স্কটল্যান্ড রাজি না হলে অন্য কেউ আসবে, তো তখন তার টাকা দিতে হবে। সেই টাকা পয়সা গুলো এখন তো বাংলাদেশি না দেয়, তাহলে বাংলাদেশের উপরে তো একটা ফাইন চাপবে, প্লাস ব্যানও হতে পারে, আজীবনের জন্য ব্যান হতে পারে। বাংলাদেশ ক্রিকেটটাকে একেবারে প্রশ্নের মুখে ফেলে দিল এই আসিফ নজরুল অ্যান্ড গ্যাং। এরা পুরোটা বাংলাদেশের 12টা বাজিয়ে দিয়েছে। সরকারের কখনো উচিত হয় এখানে সরকারি ভাবে ভারতবর্ষ কোনো তার মন্তব্য করেছে? এটা প্রাইভেট বডি, তারা নিজেদের মধ্যে খেলা খেলছে, তারা টাকা পয়সা নিজেদের মধ্যে লেনদেন করে, টাকা পয়সা নিজেরা রোজগার করে। ভারতবর্ষ ওখান থেকে কিচ্ছু পায় না, কোনো জিনিস পায় না। যাই হোক, এখন বাংলাদেশের কপালে কিন্তু অনেক দুঃখ আছে, এটা কিন্তু তাই বলে দিলাম। বাংলাদেশ, আমি চাই না যে বাংলাদেশের মোটা দেশ ক্রিকেট থেকে বঞ্চিত হোক, কিন্তু এখনো সময় আছে। যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যদি আইসিসি অথবা ভারতকে যদি লিখে ভারত সরকারকে যে আমাদের একটা ব্যবস্থা করে দেওয়া হোক, আমরা খেলতে ইচ্ছুক। আপনারা মিটিং করেছেন, বলছেন তো, কাগজে বেরিয়েছে, মিটিং করেছেন, তাহলে ভারতবর্ষ নিশ্চয়ই একটা ব্যবস্থা করতো। ওই যে আপনারা ঠিক করে দিয়েছেন যে ভারত আমাদের শত্রু, ভারত আমাদের বন্ধু নয়। চাল ডাল তেল নেওয়ার বেলা ভারত তখন বন্ধু, ভারতকে না হলে চলে না। বিজলি নেওয়ার সময়, কারেন্ট নেওয়ার সময় তখন ভারতকে ছাড়া চলে না। এখন ভারত হচ্ছে শত্রু, তা শত্রুর সঙ্গে সম্পর্ক রাখার দরকার কি? কিন্তু নিরীহ ক্রিকেট প্লেয়ার গুলোকে মারলেন কেন? ওদের লাইফ শেষ হয়ে গেল ওদের। আপনাদের রাজনীতির ফাঁদে পড়ে ক্রিকেট প্লেয়ার গুলো মানে শেষ হয়ে গেল, লাইফ শেষ হয়ে গেল। আইসিসির অনুমোদন ছাড়া অন্য কোথাও খেলতে পারবে? এই যে গো ধরে আপনারা বসে রইলেন এবং আইসিসি কে অপমানিত করলেন, আইসিসি এবার যদি মনে করে যে আমি ওকে ব্যান করবো বাংলাদেশকে, আপনি আটকাতে পারবেন? আসিফ নজরুল আপনি আটকাতে পারবেন না, আপনার সরকার আটকাতে পারবে না। আইসিসি হচ্ছে একটা প্রাইভেট বডি, তারা যা সিদ্ধান্ত নেবে সেটাই শেষ সিদ্ধান্ত, এবং আইসিসির সিদ্ধান্ত মানে সারা পৃথিবীতে যত ক্রিকেট খেলে 15টা দেশ, তাদের একই সিদ্ধান্ত। আর পাকিস্তানের কথা বলছেন, আমি বললাম দেখে নেবেন পাকিস্তান T20 খেলতে যায় কিনা।
ভারতের সঙ্গে খেলা বন্ধ করবে পাকিস্তান। নাচ মেরি বুলবুল তো পয়সা মিলেগা, পাকিস্তান পয়সা বোঝে, বুঝতে পেরেছেন? আর আপনাদের আর্থিক লসটা একটুখানি ভেবে দেখবেন। এই যারা যারা টিভি সত্ত্ব কিনেছিল, যারা অ্যাডভার্টাইজিং কোম্পানি, আপনার প্লেয়ারদের টাকা, এই সমস্ত কিছু যারা করেছিল, তাদেরকে একবার ভেবে দেখবেন যে আপনারা কি করেছেন। যদিও ভাবার সময় টময় আপনাদের নেই, জ্ঞান চক্ষুর উন্মোচনই হয়নি, তার ভাববেন কি? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার। নমস্কার, আমি তরুণ ঘোষ। আগেকার দিনে মোগল বাদশারা যখন ভারত অধিকার করেছিল, তখন সীমানায় এসে তারা একটা করে হুঙ্কার দিত, হয় আত্মসমর্পণ করো, না হলে যুদ্ধ করো। তা যারা রাজপুত ছিল তারা যুদ্ধ করে তারা মৃত্যুবরণ করত। অনেক আমাদের যারা রাজরানী ছিলেন তারা নিজেদের অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে তারা মারা যেতেন। তৈমুর লং থেকে শুরু করে বাবর অব্দি এই অবস্থা চলেছে। তারপর তো ঔরঙ্গজেব তার হাতছাড়া হতে হতে ব্রিটিশের হাতে চলে গেল। ইদানিং কালে আমাদের যিনি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, তিনি একই রাস্তা ধরেছেন। তিনি গতকালকে বলেছেন যে হয় যুদ্ধ করো, না হয় গ্রিনল্যান্ড বিক্রি করো। এইটা একটা এমন হুঙ্কার, যে হুঙ্কারে ইউরোপিয়ান ইউনিয়ন প্রচন্ড ক্ষেপে গেছে। ইউরোপিয়ান ইউনিয়ন ডেনমার্কের অলরেডি, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, যা ছোটখাটো ফোর্স আছে, ইটালি যারা আছে, সব ওরা ফোর্স পাঠিয়ে দিয়েছে যে না, আমরা যুদ্ধই করব। এই অবস্থায় একটা ইউরোপিয়ান ইউনিয়ন তারা মোদির সঙ্গে একটা আর্মস ডিল করতে চাইছে। আমার তো বিজনেস ডিল তো হয়ে গেছে, এখন আর্মস ডিল করতে চাইছে। এর আগে সংযুক্ত আরব শাহী ভারতের সঙ্গে আর্মস ডিল করেছে। এখন ট্রাম্পের বিরুদ্ধে ইউরোপিয়ান ইউনিয়ন গাঁটছড়া বেঁধে এখন মোদির সঙ্গে যোগাযোগ করছেন, আর্মস ডিল করবেন। আর্মস মানে একেবারে ওই আপনার আমির শাহীর মতো আমাদের সৈন্য বেস গিয়ে ইউরোপিয়ান ইউনিয়নে ওখানে আড্ডা কাটবে। সেটাতে গেছেন ট্রাম্প আরো ক্ষেপে। এখন তারপরে তার বক্তব্য কিছু পাওয়া যায়নি, আজকে নিশ্চয়ই পাওয়া যাবে ইউরোপিয়ান ইউনিয়নের এই কথাবার্তায়। তবে ট্রাম্প যা শুরু করেছেন তাতে কিন্তু পৃথিবীর সমস্ত আপনার যত ভারসাম্য, নীতির ভারসাম্য, সেগুলো কিন্তু নষ্ট হচ্ছে। এতদিনের বন্ধু ইউরোপ এবং আমেরিকা, এতদিনের বন্ধু, সেই বন্ধুত্বের মধ্যে ছেদ তো এমন পড়েছে, ছেদ আর ফাটল নেই, একেবারে চওড়া হয়ে গিয়েছে, ধসে গিয়েছে যাকে বলা যায়। এখন এই মোদিজির সঙ্গে যে আর্মস ডিলটা ওনারা করবে, আর্মস ডিল নয়, এটা হচ্ছে কি বলবো, ডিফেন্স প্যাক্ট। এই ডিফেন্স প্যাক্ট যদি হয়, এটা সই সাবুত করার জন্য বোধহয় এই মাসের শেষে বোধহয় ফ্রান্সের রাষ্ট্রপতি, ইতালির প্রধানমন্ত্রী এবং জার্মানির প্রধানমন্ত্রী, যা চ্যান্সেলর, যারা যারা আছেন, 21টা দেশের প্রতিনিধি দল তারা এখানে আসছেন, এসে মোদির সঙ্গে কথা বলবেন। কথাবার্তা বলে তারা একটা এরকম ব্যবস্থা একটা করার চেষ্টা করছেন। সেক্ষেত্রে মোদিজির সঙ্গে এখন কি কথা হবে তার উপরে কিন্তু
ট্রাম্প কিন্তু একটুখানি ঘাবড়ে আছে। এখন একটা সৈন্য বেস তো তৈরি হয়ে গিয়েছে ইউএনের আমির শাহিতে, ইউএইতে। আমির শাহির পরে যদি ইউরোপিয়ান ইউনিয়ন যদি ঘাড়ের কাছে এসে ভারত বসে, তার সঙ্গে যদি ন্যাটো থাকে, তাহলে পরে কিন্তু ট্রাম্পের গ্রিনল্যান্ড দখল কিন্তু একটু সমস্যার মধ্যে পড়তে পারে। ফলে এখন ট্রাম্প একটুখানি পিছু পা হবেন নাকি আরো মারমুখী হবেন, সেটা দেখার অপেক্ষায়। তবে ট্রাম্পের যেরকম অ্যাটিচিউড, ট্রাম্প যেরকম একরোখা, ট্রাম্প কিন্তু যুদ্ধেই যাবেন। মানে অর্থাৎ এই যে সামনে মিড টার্ম ইলেকশন আছে, মিড টার্ম ইলেকশনের আগে ট্রাম্প কিছু করে দেখাবার চেষ্টা করছেন। এবং ট্রাম্প পরিষ্কার বলে দিয়েছেন, নরওয়েকে বলে দিয়েছেন, তোমরা আমায় শান্তি পুরস্কার দাওনি তো, তাহলে দেশে অশান্তি পাকানোর জন্য সারা পৃথিবীতে যা যা করার আমি তাই করব। প্রকাশ্যে বলে দিয়েছেন। ওরা তো মুখের আঙুল নেই, একটু কূটনীতি ফুটনীতি ধার ধারেন না। উনি প্রকাশ্যে বলে দিয়েছেন যে আমি এখন তোমাদের উপরে চড়াও হব, হয় আত্মসমর্পণ করো, না হলে মৃত্যুবরণ করো, দুটোর একটা। এখন এই যে হুঙ্কার যেটা দিয়েছে, সেটা নিয়ে আবার পেন্টাগনের সঙ্গে আবার মানে ট্রাম্পের আবার একটা ঝামেলা লেগেছে। পেন্টাগন বলছে, এতদিন ধরে পেন্টাগন তো আমেরিকার রাষ্ট্রপতির কথাই শুনছিলেন, এখন পেন্টাগনের বক্তব্য হচ্ছে এইভাবে পৃথিবীর সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশনকে জলাঞ্জলি দিয়ে এইভাবে করাটা উচিত নয়। এই বিষয়ে কিন্তু আবার মানে রিপাবলিকান, ডেমোক্র্যাট এবং কংগ্রেস, এই তিনটে মানে এর থেকে মানে রিপাবলিকান তো হচ্ছে ট্রাম্পেরই দল, সেখানেও ট্রাম্পের বিরোধিতা হচ্ছে। ডেমোক্র্যাট হচ্ছে বিরোধী দল, সেখানেও বিরোধিতা হচ্ছে। এবং মার্কিন কংগ্রেস, সেখানেও বিরোধিতা হচ্ছে। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প তিনি কোনো কিছুতেই দমার পাত্র নন। তার হাতে এক্সিকিউটিভ পাওয়ার রয়েছে, সেই এক্সিকিউটিভ পাওয়ার দিয়ে তিনি পুরোটা গিলতে চাইছেন। এখন গিলে তিনি কি করবেন? তার বক্তব্য হলো রাশিয়া ওখানে এগিয়ে আসছে, আমরা যদি গ্রিনল্যান্ড না নিই, তাহলে পরে হয় চীন আর নইলে রাশিয়া গ্রিনল্যান্ড দখল করবে। তাহলে একেবারে গ্রিনল্যান্ড যদি দখল করে, তাহলে ইউএস এর ঘাড়ের সামনে এসে পড়বে, সেটা ইউএস কখনো বরদাস্ত করবে না। তাই যদি হয়, তাহলে ন্যাটোকে তুমি তাহলে কেন জেলেনস্কির দেশে ইউক্রেনে পাঠাচ্ছিলে? জেলেনস্কি তো, রাশিয়া তো বারবার বারণ করছিল যে আমাদের এখানে ন্যাটোকে আমরা ঢুকতে দেবো না। তখন কিন্তু জেলেনস্কিকে গাছে তুলে দিয়েছিলেন। এখন জেলেনস্কির পাশে কেউ নেই, না আছে ইউরোপিয়ান ইউনিয়ন, না আছে আমেরিকা। কালিদাস এখন গাছে উঠে ডাল কেটে ফেলেছে, নামতে পারছে না। কালিদাসের এই অবস্থা। এদিকে রাশিয়া করেছে কি, যখনই দেখেছে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ট্রাম্পের একটা ফাটল ধরে গিয়েছে মানে সম্পর্কে, তখন একেবারে গতকাল থেকে রাশিয়া প্রচন্ড মার মারছে ইউক্রেনে, প্রচন্ড মার মারছে। আমার তো মনে হয় মাসখানেকের মধ্যে বোধহয় পুরো ইউক্রেনটাই রাশিয়া দখল করে নেবে। কারণ রাশিয়া দেখেছে এই হচ্ছে সুযোগ, এই সুযোগে যদি আমি একেবারে ইউক্রেনটা দখল করে নিই, তাহলে পরে আমার সাম্রাজ্য বৃদ্ধি হবে। চারদিকে একেবারে মানে মানে একেবারে মানে কি বলবো আপনার, অস্থিরতা চারদিকে। এই অস্থিরতার মাঝখানে এখন ট্রাম্পের পরবর্তী বক্তব্যের জন্য ভারত কিন্তু অপেক্ষা করছে যে ট্রাম্প কিভাবে তাকে রিয়াক্ট করেন, এই ঘটনাটা রিয়াক্ট করেন। কিন্তু মোদিজি বলেছেন আপনারা আসুন, আপনাদের সঙ্গে আমি নিশ্চয়ই কথা বলবো। আমাদের কতগুলো বেস আপনারা ওখানে করতে চাইছেন, কত সৈন্য আপনারা রাখতে চাইছেন, সেই ব্যাপারেও আমরা কথা বলবো। এবং কথা বলে একটা সিদ্ধান্ত নেবো। খুনি আমার আর্মস ডিভিশন যারা রয়েছেন, মানে নৌবাহিনী, এয়ারফোর্স এবং আর্মি যারা আছে, তাদের সঙ্গে কথাবার্তা বলে এবং আমি এটাকে পার্লামেন্টে বিল এনে আমি এটার ব্যাপারে সিদ্ধান্ত নেবো। এটা গতকালকে মোদিজির সঙ্গে
ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোর একটা কথাবার্তা হয়েছে, সেটা আবার টুইটারে দিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। এখন এই অবস্থায় এখন পৃথিবী এখন দেখুন একটা ওলট পালট একটা হবে। যতদিন ট্রাম্প এই ক্ষমতায় থাকবেন ততদিন কিন্তু পৃথিবীতে শান্তি আসবে না, এটা ধরে নিন। তবে মোদ্দা কথা হলো যে এতদিন যারা ভারতবর্ষকে তুচ্ছ তাচ্ছিল্য করত, ইউরোপ, আমেরিকা, তারা এখন ইউরোপ এখন ছুটে আসছে সেই ভারতবর্ষের কাছে। কারণ ভারতবর্ষের সৈনিকদের যে বল, সেই বলটা কিন্তু পরীক্ষা হয়ে গিয়েছে সিঁদুরে, এবং ভারতবর্ষ বলেছে যে সিঁদুর এখনো চলমান, যখন তখন যা খুশি তাই হতে পারে। তো যাই হোক, এখন সামনে দেখা যাক যে কি হয়। আমার মনে হয় যে ট্রাম্প চুপ করে বসে থাকবেন না, তিনি একটা বিস্ফোরক বক্তব্য দেবেন, সেটা 2-1 দিনের মধ্যেই আসতে পারে। তিনি এখন নিশ্চয়ই বিচার বিবেচনা করছেন, সমস্ত খবর টবর গুলো নিচ্ছেন, নিয়ে তিনি একটা বিবৃতি দেবেন। যখন দেবেন তখন আপনারা সবাইকে জানাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।